জাহানারা বেগম কিচেনের উদ্দেশ্যে যেতে যেতে মৃদু হেসে বললেন, আমিও এমনিই বললাম, গার্ডেনটা বাড়ির উত্তর সাইডে। জাহানারা বেগমের অর্থপূর্ণ হাসির সামনে তৃষার গাল দুটো আপেলের মতো রাঙা হয়ে উঠল। সে আর বাক্য ব্যয় না করে ওড়নাটা কাঁধে ঠিক করে নিয়ে ধীর পায়ে এগিয়ে চল বাড়ির উত্তর পাশে বাগানের উদ্দেশ্যে। এহসান ভিলার এই বাগানটি যেন এক টুকরো অরণ্যের রূপকথা। প্রাচুর্যময় সবুজের সমারোহে ঘেরা এই প্রাঙ্গণে রোদছায়ের আলাপনা আঁকা। বিস্তৃত বৃক্ষের সুশীতল ছায়ায় এক মায়াবী নিস্তব্ধতা বিরাজ করছে। মাটির সোদাগন্ধ আর বনফুলের তীব্র সুবাসে চারপাশটা আমোদিত। দুপুরের তপ্ত রোদ্দুর গাছের পাতার ফাঁকগুলি চুইয়ে চুইয়ে মাটিতে পড়ছে, যা দেখতে অনেকটা সোনালি সুতোর বুননের মতো। কোথাও বেলি ফুলের শুভ্রতা, আবার কোথাও বা রক্ত জবার ঔদ্ধত্য। তৃষা সাবধানে পা ফেলে এগোচ্ছিল। হঠাৎ তার নজরে এলো আর্যকে। এক বিশাল কৃষ্ণচূড়া গাছের নিচে আর্য একা দাঁড়িয়ে আছে। পরনে তার শ্বেত শুভ্র শার্ট আর কালো ট্রাউজার। সে একমনে আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবছিল। সম্ভবত নিজের শেকড়ে ফেরার সেই বিচিত্র অনুভূতিগুলোকেই ডিকোড করছিল সে। তৃষা চুপিসার এগিয়ে যাচ্ছিল চঞ্চল পদক্ষেপে। তবে বাগানের ওই দিকটার একটা কোণাটায় শিউলি দলের পাশের মাটিটা বড্ড চ্যাটচ্যাটে আর শ্যাওলা ধরা পিচ্ছিল ছিল। অসতর্কভাবে বেখেয়ালি মনে তৃষা পা বাড়াতেই অনুভব করল মাটির ওপর থেকে তার নিয়ন্ত্রণ হারিয়ে যাচ্ছে। আ ক্ষীণ এক আর্তনাদ করে তৃষা যখন পেছনের দিকে আছড়ে পড়তে যাবে, ঠিক তখনই একজোড়া লৌহ কঠিন হাত ওকে শূন্যে থাকতেই হ্যাচকা টানে নিজের দিকে টেনে নিল। আর্যর বলিষ্ঠ বুকের সাথে তৃষা সজোরে ধাক্কা খেয়ে থমকে দাঁড়ালো। ভয়ে তৃষা আর্যর শার্টের গলাটা খামচে ধরে চোখটা বন্ধ করে ফেলল। পর মুহূর্তেই আর্যর সেই অতি পরিচিত তপ্ত নিঃশ্বাস ওর কপালে আশ্রে পড়ল। আর্য ওকে সোজা করে দাঁড় করিয়ে অত্যন্ত গম্ভীর অথচ উদ্বেগময় স্বরে ধমক দিয়ে উঠল। আর ইউ ক্রেজি তিশা? আপনার কি দু পায়ে হাঁটার কোনো সমস্যা আছে, নাকি যেখানেই যান সেখান সেখান থেকেই ভূমিসজ্জা নেওয়ার শপথ করে বের হন? তৃষা পিটপিট করে চোখ মেলে দেখল আর্যর চোখে সেই মরণাত্মক রাগ আর একাকাশ চিন্তা। সে আমতা করে বলল, আমি আসলে আপনি কি করছেন এটা দেখতে আসছিলাম। মাটি যে পিচ্ছিল ছিল সেটা বুঝিনি। বুঝবেন কি করে? আপনার মগজে তো সারাক্ষণ দুষ্টুমি ঘোরে। সরি টু সে তিশা, বাট ইউ আর ইউ আর মোর চাইল্ডিশ দেন টুইঙ্কেল। এই যে এক হাত এখনো পুরোপুরি ঠিক হয়নি, এর মধ্যে যদি আজ আবার আছাড় খেয়ে কোনো হার্ট ডিসপ্লেসড হতো, তবে কি হতো? তৃষা আর্যর এতগুলো কথা শুনে মুখ কুচকে গোমড়া করে বলল, আপনি কি জানেন আপনি অনেক বেশি রুড। ইয়েস, আই নো আই এম রুড, বাট নট ফর এভরিওয়ান। আর্য কিছুটা নিচু স্বরে কথাটা বলে তৃষা সঠিক বুঝতে পারল না। সে প্রশ্নোত্তর দৃষ্টি মেলে বলল, কি বললেন? নাথিং। আর এখনো তো সকালের খাবার খাননি, তার মানে মেডিসিনটাও নেননি নিশ্চয়ই। সো কুইক, খাওয়ার পরপরই মেডিসিন আছে আপনার। সে দ্রুত ভিলার দিকে এগিয়ে যেতে ফের আরেকবার পিছনে ঘুরে তাকালো। কি হলো, এখনো দাঁড়িয়ে আছেন কেন? দ্রুত আসুন। আর লিসেন, এই গার্ডেনে এরপর থেকে এক পা বাড়ালে কিন্তু আপনাকে হুইল চেয়ারে বন্দি করে রাখবো। ডিকটেশনটা ক্লিয়ার? হুম। তো চলুন। আর্য সোজা হাঁটা শুরু করলো। তৃষা আর্যর পিছন পিছন যেতে যেতে ঠোঁট উল্টে বিড়বিড়িয়ে বলল, সে কি আর্য, তুই এখনো তৃষাকে আপনি করে কেন বলিস? ডাইনিং টেবিলে সমস্ত কোলাহল যেন এক মুহূর্তে স্তমিত হয়ে এলো। মায়ের এহেন প্রশ্নের কিছুটা বিভ্রান্তের ন্যায় তাকালো আর্য। উত্তর খোঁজার ব্যর্থ প্রচেষ্টায় শেষমেশ মস্তিষ্ক শূন্য হিসাবে অনুমান হলো। তবে জাহানারা বেগম থামলেন না। ফের প্রশ্নের তোড়ে বিদ্ধ করলেন ছেলেকে। কি হলো, কথা বলছিস না কেন? প্রথমত তৃষা তোর বিয়ে করা বউ, সেটা তুই নিজেই স্বীকার করেছিস। দ্বিতীয়ত ও তো বয়সে তোর থেকে বড় নয়, আপনি বলিস কেন? তৃষাও কিছুটা বোকা দৃষ্টি মেলে চেয়ে আছে জাহানারা বেগমের দিকে। আর চোখে একবার আর্যর দিকে তাকালো সে। সত্যি বলতে আর্যর এমন আপনি সম্বোধনটা বড্ড অদ্ভুত লাগে তার কাছে। তবু লজ্জার খাতিরে কখনো কিছু বলতে পারেনি সে। তবে এখন জাহানারা বেগমের প্রত্যুত্তরে আর্য কি বলবে?
আর্য নিজেও নিশ্চুপ দৃষ্টিতে মস্তক অবনত করে সামনে থাকা থালার দিকে চেয়ে আছে। জাহানারা বেগম ছেলেকে বছানোর ছলে ফের বললেন, শোন বাবা, আমরা জানি এখন পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব আমাদের সংস্কৃতিতে বড্ড বেশি, কিন্তু তার মানে এই নয় যে তুই তোর বিয়ে করা বউকে আপনি বলে সম্বোধন করবি। অন্তত আমার ভীষণ শ্রুতিকটু লেগেছে বিষয়টা, আশা করি বোঝাতে পেরেছি। আফজাল সাহেব এতক্ষণ নিজের রসনা তৃপ্তিতে নিমগ্ন ছিলেন, কিন্তু গিন্নির এমন মোক্ষম প্রশ্ন আর ছেলের অসহায় মুখচ্ছবি দেখে তিনি আর না হেসে পারলেন না। তিনি এক গ্লাস পানি খেয়ে নিজের গলায় দানা বেঁধে আসা হাসির রেশটুকু সামলে নিয়ে বললেন, আরে জাহানারা, তুমি কি এজলাসের অভ্যেসটাই ডাইনিং টেবিলে না আনলে শান্তি পাও? দেখছো না ছেলেটা খাবার গলায় আটকে ফেলার জোগাড় করেছে। তুমি তো দেখছি এখানেও জেরা আর উকিলাতি শুরু করে দিলে। জাহানারা বেগম সুকুচকে আফজাল সাহেবের দিকে তাকিয়ে দৃঢ় স্বরে বললেন, উকিলতি নয়, আমি স্রেফ ন্যায়ের কথা বলছি। এ বাড়িতে সম্পর্কের একটা মাধুর্য আছে। স্বামী স্ত্রীর মাঝে আপনি আজ্ঞে থাকলে সেটা কেমন জানি যান্ত্রিক লাগে। সে তো আর ওর অফিসের জুনিয়র অফিসার নয়। আফজাল সাহেব হো হো করে হেসে উঠে আর্যর পিঠ চাপড়ে বললেন, শোন বাবা আর্য, তোর মা তো ল কলেজের গোল্ড মেডেলিস্ট। ওর লজিকের সামনে তো বড় বড় ব্যারিস্টাররা কুপোকাত। তবে ও ঠিকই বলেছে, তুই বরং নিজেকে একটু ডিকোড কর। সারাক্ষণ ওই জাহাজের ডেক আর ইউনিফর্মের কথা ভাবলে তো হবে না। বাড়ির ভেতরে ক্যাপ্টেনগিরি ছেড়ে একটু সহজ হতে শেখ। আর্য এবার থতমত খেয়ে প্লেটের একপাশে থাকা মাছের কাঁটা সরাতে সরাতে মৃদু স্বরে বলল, আমি চেষ্টা করব, অভ্যাস হয়ে গেছে তো, তাই আর কি। তৃষা আর্যর এই অপ্রস্তুত ভঙ্গি দেখে মনে মনে বড্ড মজা পাচ্ছিল। সে আর চোখে আর্যর দিকে তাকিয়ে দেখল সেই গম্ভীর ক্যাপ্টেন সাহেবের কান দুটো লজ্জায় কেমন লালচে হয়ে উঠেছে। আফজাল সাহেব এবার তৃষার দিকে তাকিয়ে চোখ টিপে বললেন, মা তৃষা, তুমি চিন্তা করো না। তোমার এই শাশুড়ি মা একবার যখন জেরা শুরু করেছেন, তখন আর্যকে ওনার কথা শুনতেই হবে। না হলে এই ডাইনিং টেবিলেই কিন্তু কোর্ট বসে যাবে। জাহানারা বেগম প্রথমে স্বামীর দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে পরবর্তীতে তৃষার দিকে তাকিয়ে স্নেহ মাখা কণ্ঠে বললেন, কি রে মা, আমি কি ভুল কিছু বলেছি? তোমার কি শুনতে ভালো লাগে এই আপনি সম্বোধন? একদম যেন বাইরের মানুষের মতো লাগে। তৃষা লজ্জায় মাথা নিচু করে শুধু মৃদু হাসল। ওদিকে টুইঙ্কেল এতক্ষণ এক মনে মুরগির রানটা চেপোচ্ছিল। বড়দের সিরিয়াস কথা শুনে সে হঠাৎ খাওয়া থামিয়ে আধো আধো গলায় ফোড়ন কাটল। দাদিয়া, পাপা তো বাণীকে পচা পচা কথা বলে, কখনো স্টুপিড বলে, কখনো ইডিয়েট বলে। টুইঙ্কেলের এই আকস্মিক বিস্ফোরক তথ্যে আফজাল সাহেব হাসতে হাসতে প্রায় বিষম খেলেন। আর্য এবার সত্যি অসহায় বোধ করছে। সে কাঁপা গলায় বলল, টুইঙ্কেল, তুমি কিন্তু বেশি বলছো মা, খেয়ে নাও তো জলদি। আফজাল সাহেব হাসি থামিয়ে বললেন, শোনো আর্য, তোমার সব সিক্রেট কিন্তু এই খুদে গোয়েন্দা ফাঁস করে দিচ্ছে, সাবধান। এহসান ভিলার ডাইনিং টেবিলটি তখন প্রাণোচ্ছল হাসির লহরীতে জীবন্ত হয়ে উঠেছে। সেগুন কাঠের ভারী টেবিলের ওপর ধোয়া ওঠা ভাতের গন্ধ, ইলিশের দো পেঁয়াজা আর মুগ ডালের ঘ্রাণে চারপাশ মোমো করছে। দীর্ঘদিন পর এই অন্দরমহলে কাচার পোর্সেলিনের বাসনের টুংটাং শব্দের সাথে হৃদয়ের জমানো হাসির ধ্বনিগুলো একাকার হয়ে মিশে যাচ্ছিল। টুইঙ্কেল তার দাদন আফজাল সাহেবের থালা থেকে এক টুকরো মাছ তুলে নিয়ে বিজ্ঞের মতো বলল, পাপা, তুমি যদি বাণীকে তুমি বলো, তবে আমি তোমাকে আবার নতুন স্টিকারটা দিব, ঠিক? আর্য এবার মাথা নেড়ে হেসে ফেলল। ওকে মাম্মাম, ডিল ডান। তৃষা এক ঝলক আর্যর দিকে তাকালো ওর মতিগতি বোঝার উদ্দেশ্যে। তবে বরাবরে নেই বেকুব তৃষা এবারও আর্যর মনোভাব বুঝতে ব্যর্থ হলো। চোরের মতো উকি ঝুঁকি দিচ্ছেন কেন? কোনো কুকর্ম করার ফন্দি আছে নাকি মিস্টার সার্জেন্ট? হুট করে পেছন থেকে ভেসে আসা মেয়েলি কণ্ঠটাই থমকে দাঁড়ালো আদ্রিয়ান। পিছু ঘুরতে দৃশ্যমান হলো কোমরে হাত বেঁধে চোখ দুটো শুরু করে চেয়ে থাকা মেয়ে সানাকে। সারাক্ষণ উল্টাপাল্টা চিন্তা ভাবনা ঘুরে কেন মাথায়? সবাইকে নিজের মতো মনে করো, স্টুপিড। আদ্রিয়ান কথায় কথায় তাকে স্টুপিড বলেছে এমন ভাব উদয় হতেই মেহসানা ওর দিকে এগিয়ে গিয়ে ঝগড়ুটে কণ্ঠে বলল, কি বললেন মিস্টার? আমি স্টুপিড?
তা আপনি কি শুনি? আদ্রিয়ান অপর পাশে ফিরে আনমনে বলল, আমার তো তাই মনে হয়। কি বললেন? নাথিং। মেহসানা ফুসতে ফুসতে তাকায় ওর দিকে। আদ্রিয়ান ওর পাশ কেটে যেতে যেতে বলল, এই যে মিস ঝগড়ুটে, সরুন তো। মেহসানা এবার তেলে বেগুনে জ্বলে উঠল। তাকে ঝগড়ুটে বলা মানে? ও কয়েক কদম এগিয়ে গিয়ে এক প্রকার আদ্রিয়ানের কলার আটকে বলল, এই যে মিস্টার, আপনি ঝগড়ুটে কাকে বললেন? আদ্রিয়ান নিজের কলারের ওপর মেহসানার সরু আঙুলগুলোর দখলদারিত্ব দেখে অবাক নেত্রে তাকালো। এই মেয়েটা যে এতটা দুহাতে শাসন করতে জানে তা তার জানা ছিল না। সে ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ঝুলিয়ে মেহসানার চোখের খুব কাছে নিজের মুখটা নিয়ে এলো। বাহ, মিস মিমি তো দেখছি একদম অ্যাকশন হিরোইন হয়ে উঠলেন। তা জনসম্মুখে একজন হ্যান্ডসাম ডক্টরকে এভাবে কলার ধরে হ্যারাস করার অপরাধে যে আপনার জেল হতে পারে সেই হুঁশ আছে? মেহসানা মুহূর্তে থতমত খেয়ে হাতটা সরিয়ে নিল। ওর গাল দুটো রাগে আর লজ্জায় লাল হয়ে উঠেছে। সে এক পা পিছিয়ে গিয়ে ওড়না ঠিক করতে করতে বলল, জেল তো আপনার হওয়াই উচিত। জেল তো আপনার হওয়া উচিত। চোরের মতো কলেজ গেটে উকি ঝুঁকি মারছেন কেন? নির্ঘাত কোনো ফন্দি আছে আপনার? আচ্ছা, আপনি কি আমাকে ফলো করছেন? আজের পকেটে হাত পুরে বেশ আয়েসি ভঙ্গিতে দাঁড়ালো। বিকেলের রোদে রোদ চশমাটা ঝিলিক দিয়ে উঠল। সে বেশ নির্লিপ্ত কণ্ঠে বলল, ফলো? আরে ভাই, নিজেকে কি খুব বড় কোনো সেলিব্রিটি ভাবেন নাকি? আমি এই পথ দিয়ে হসপিটালে যাচ্ছিলাম, ভাবলাম শুকনির থেকে বিদায় নেওয়ার সময় তো ওই ভাঙা হাতওয়ালা তৃষা ভাবি আর কিউটি পায়ের জন্য আপনার মায়া উতলে পড়ছিল। তাই একবার চেক করে দেখি যে আপনি আবার ঝগড়া করতে করতে কলেজের দেয়াল টপকে পালালেন কিনা। মেহসানা চোখ দুটো বড় বড় করে বলল, আমি মোটেও ঝগড়া করছি না। আপনি তো গায়ে পড়ে আমাকে স্টুপিড বললেন। আর এই অসময়ে হসপিটালে যাওয়ার বাহানা তো বড্ড পুরনো। সত্যি করে বলুন তো, কেন এসেছেন? আজিন এবার এক কদম এগিয়ে এলো। মেহসানার ললাটে এসে বড় অবদ্ধ কেশগুচ্ছ বাতাসের দোলেই নাচছে। আজিন খুব নিচু স্বরে অনেকটা ফিসফিস করে বলল, সত্যি শুনতে চান? আচ্ছা, সত্যিটা হলো আপনার ওই ঝগড়ুটে কণ্ঠস্বরটা না শুনলে আজকের সার্জারিগুলো ঠিক জমে উঠছিল না। ভাবলাম একবার মেজাজটা ঝালিয়ে নিই, তাতে ব্লাড সার্কুলেশন ভালো হয়। আর তাছাড়া আপনার হোস্টেলের ওই ড্রাগন আপু যদি আপনাকে করিডোরে কান ধরে দাঁড় করিয়ে রাখে, তবে রেস্কিউ করার জন্য তো এই অথমকে আসতে হবে, তাই না? আপনার এই ফালতু জোকসগুলো নিজের কাছেই রাখুন মিস্টার সার্জেন্ট। আর হ্যাঁ, ডক্টর হয়ে অন্যের ব্লাড সার্কুলেশন নিয়ে চিন্তা না করে নিজের হার্টবিটটা চেক করবেন। বড্ড বেশি কথা বলেন আপনি। আজিন এবার খানিক হেসে গাড়ির চাবিটা আঙুলে ঘোরাতে ঘোরাতে বলল, হার্টবিট তো চেক করতেই হবে, তবে ডক্টর হিসেবে নয়, স্রেফ একজন সাধারণ মানুষ হিসেবে। ইদানিং বড্ড অবাধ্য হয়ে গিয়েছে এটা। কি বললেন? নাথিং। আচ্ছা, আমি যাই, আমার আবার অত ফালতু টাইম নেই। মেহসানা এবার কিছু বলার আগে আজিন সোজা গিয়ে গাড়িতে বসলো। ধীরে ধীরে গাড়িটি মিলিয়ে গেল সহস্র যানবাহনের ভিড়ে। বিকেলের ম্লান রোদ এহসান ভিলার বাগানে এক অপার্থিব সুষমা ছড়িয়ে দিয়েছে। স্বর্ণছড়া সেই আলোকছটা আম্রপল্লবের ফাঁক গলে তৃষা ললাটে এক মায়াবী টিপ এঁকে দিচ্ছে। জাহানারা বেগম আর তৃষা বাগানের শ্বেত পাথরের বেঞ্চিতে বসে আছেন, আর সামনেই ঘাসের গালিচায় টুইঙ্কেল প্রজাপতির পেছনে অভুজ মততে ছুটে বেড়াচ্ছে। বাগানের এই অংশটি বড্ড স্নিগ্ধ। প্রাচীন কামিনী গাছের তীব্র সুবাস, দোলন চাপার শুভ্রতা আর ডালিমের রক্তিম আভা মিলেমিশে মৃত্তিকার গাছে এক আধো আলো ছায়ার আলাপনা বুননে তৎপর। জাহানারা বেগম তৃষার চুলে হাত বুলিয়ে দিতে দিতে দূর দিগন্তের দিকে চেয়ে এক দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখের মণি দুটো যেন অতীতের কোনো ধূসর স্মৃতিতে অবগাহন করছিল। তিনি শান্ত অথচ গভীর স্বরে বললেন, জানো মা তৃষা, এ বাগানটা ছিল আমার একমাত্র কথা বলার সঙ্গী। আর্য যখন নিজেকে আড়াল করে নিল, তখন এই গাছগুলোই আমার হাহাকার শুনেছে। আজ তোমাকে আর এই নাতনিটাকে এইখানে দেখে মনে হচ্ছে আমার বাগানটা যেন পূর্ণিমা খুঁজে পেয়েছে। তৃষা জাহানারা বেগমের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে পরম শ্রদ্ধায় বলল, মা, আপনি ওসব পুরনো কথা ভাববেন না তো। এখন আপনার মেয়ে এসে গেছে না, আর কোনো কষ্ট ছুঁতে পারবে না আপনাদের, ইনশাল্লাহ। জাহানারা বেগম ওর দিকে উজ্জ্বল দৃষ্টিতে তাকালেন। তৃষা মৃদু হেসে বলল,
আচ্ছা না, আমি আপনাকে একটা অনুরোধ করি। করো। আপনি আমাকে তুমি বলবেন না প্লিজ। জাহানারা বেগম কিভাবে জানি তাকালো। তৃষা ফের বলল, মেয়েকে কি কোনোদিন মা তুমি করে বলে? তাহলে তুমি আমাকে নিজের মা বলছো? হ্যাঁ অবশ্যই। কিন্তু আমার তো তা মনে হয় না। তৃষা কিঞ্চিত বিস্ময়াভিভূত হয়ে বলল, কেন? মা আমার কোন কথায় বা কাজে আপনি কষ্ট পেয়েছেন? সত্যি বলুন না মা। জাহানারা বেগম এবার সশব্দে হেসে উঠলেন। তৃষার চুপসে যা মুখাবয়বে চেয়ে বললেন, অন্যায়? তা তো অবশ্যই বিস্তর অন্যায় করেছো তুমি। কি মা? মাকে কেউ আপনি করে বলে? তৃষা এবার নিশ্চিন্ত হেসে বলল, আচ্ছা আমিও তুমি করে বলবো না হয়। বলবি কি রে, এক্ষুনি বল। তৃষা প্রসারিত হেসে জাহানারা বেগমের কাঁধে মাথা রাখল। মায়ের মৃত্যুর পর এই প্রথম কোনো নারীর উপস্থিতিতে মামা গন্ধ অনুভব করলো। আর মনে বলল, জানো মা, আমার না মা ছিল না। অনেক ছোটবেলায় মাকে হারিয়েছি, তাই মায়ের শরীরের গন্ধটাও ভুলে গিয়েছিলাম। আজকে আবার তোমার উপস্থিতিতে মাকে অনুভব করলাম। জাহানারা বেগম ওর মাথায় পরম স্নেহে হাত বুলিয়ে দিতে দিতে স্নিগ্ধ হেসে বলল, আমারও একটা মেয়ের খুব শখ ছিল জানিস, তাই হয়তো আল্লাহ আজ তোকে পাঠিয়েছে। ওরা দুজন যখন এক অদ্ভুত স্নেহের তবে আবদ্ধ ছিল, ঠিক তখনই টুইঙ্কেল এসে ওদের সামনে দাঁড়িয়ে কোমরে হাত বেঁধে বিজ্ঞের ন্যায় বলল, তোমরা দুজন আমায় রেখে কি প্ল্যান করছো শুনি? তৃষা হেসে বলল, আমরা ভাব করছিলাম কিউটি পাই। টুইঙ্কেলের ওর ছোট ছোট দুই ফ্রুকুচকে গাল ফুলিয়ে বেশ শাসন করার ভঙ্গিতে বলল, আমি সব বুঝেছি। তোমরা দুজন মিলে দল পাকিয়েছো যাতে আমাকে চকলেট কম দেওয়া যায়। দাদিও তুমিও বাণীর দলে চলে গেলে। দিস ইজ ভেরি ব্যাড। তৃষা হাসতে হাসতে টুইঙ্কেলকে কোলে টেনে নিতে গিয়েও থমকে গেলে। পেছন থেকে এক গম্ভীর আর ভারী কণ্ঠস্বরের গর্জনে পুরো বাগান যেন এক নিমেষে নিথর হয়ে পড়ল। তৃষা, আপনাকে কি 24 ঘন্টা সিসিটিভি ক্যামেরা দিয়ে ওয়াচ করতে হবে? তৃষা চমকে পেছনে তাকাতে দেখল আর্য হাতে একটা ওষুধের ফাইল আর গ্লাস নিয়ে হনহনিয়ে এগিয়ে আসছে। ওর ফর্সা কপালটা রেগে কুচকে একাকার। আর্য সামনে এসে দাঁড়াতেই তৃষা আমতা আমতা করে বলল, আসলে আমি আর্যকে কথা শেষ করতে না দিয়ে রাগী গলায় বলে উঠল, আপনি এখনো ওষুধ খাননি কেন? আমি কি এটা আপনাকে শোপিস হিসেবে সাজিয়ে রাখতে দিয়েছিলাম? ঘড়িতে কটা বাজে খেয়াল আছে? নিজের শরীরের প্রতি এই চূড়ান্ত অবহেলাটা কি আপনার শখ নাকি সিলেবাসের অংশ? আশ্চর্য। টুইঙ্কেল এবার বীর দর্পে আর্যর সামনে গিয়ে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বলল, স্টপ ইট পাপা। তুমি কেন আমার বাণীকে বকছো? তুমি কি জানো না বাণী কখন দাদিয়ার সাথে মামা খেলছে? তুমি খুব পচা। তুমি আবার বাণীকে বকছো? তুমি কি প্রমিস ভুলে গিয়েছো? দাদিয়া, ওকে আজ ডিনার দিও না। জাহানারা বেগম এবার বেশ কড়া মেজাজে বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়ালেন। আর্যর ধমক আর তৃষার কাচুমাচু মুখচ্ছবি দেখে তার মাতৃত্বের বোধ এবার বিদ্রোহ করে উঠল। থাম আর্য, একদমে কতগুলো কথা বলে ফেললি তুই। মেয়েটা সবে একটু হাসি খুশি মনে আমার সাথে গল্প করছিল, আর তুই তোর সেই সমুদ্রের গর্জন নিয়ে হাজির হলি। আর সব থেকে বড় কথা, তুই আবার ওকে আপনি বললি কেন? আমি কি একটু আগে খাওয়ার টেবিলে তোকে ফার্সি ভাষায় কিছু বলেছিলাম? আর্য হুট করে মায়ের এই রণচণ্ডী রূপ দেখে থতমত খেয়ে গেল। সে হাতের গ্লাসটা একটু সরিয়ে নিয়ে আমতা আমতা করে বলল, মা, ওটা তো অভ্যেস। আসলে প্রফেশনাল লাইফে ডিসিপ্লিন মেনটেন করতে করতে ওটা মুখ দিয়ে বের হয়ে যায়। ডিসিপ্লিন তোর জাহাজে রাখ আর্য। এ বাড়ির সম্পর্কে একটা ব্যাকরণ আছে। তুই কি তোর জন্মদাত্রী মাকে কোনোদিন আপনি বলেছিস? তবে নিজের অর্ধাঙ্গিনীকে কেন এই যান্ত্রিক সম্বোধনে দূরে সরিয়ে রাখিস? শোন, আজ যদি তুই ওকে তুমি বলে ওষুধটা না খাওয়াস, তবে আজ রাতে তোর ডিনার ক্যান্সেল। দরকার হলে তুই তোর জাহাজে শুকনো বিস্কুট চিবিয়ে রাত কাটাবি। জাহানারা বেগমের এই আলটিমেটামে আফজাল সাহেব দূর থেকে মুচকি হাসলেন।
আর্য এবার সত্যি প্রমোদ গুণ্ড। সে একবার তৃষার দিকে তাকালো। তৃষা তখন ওনার কোণ আঙুলে জড়িয়ে ঘাসের গালিচার দিকে চেয়ে আছে। আর্য একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের ইগো আর অভ্যাসের দেয়ালটা এক ছটকায় ভেঙে ফেলল। সে ধীর পায়ে তৃষার একদম কাছে গিয়ে দাঁড়ালো। গলার স্বরটা একদম খাদে নামিয়ে বড্ড নরম আর স্নিগ্ধ করে বলল, তৃষা, এ নাও তোমার ওষুধ। প্লিজ দেরি করো না। অতঃপর ও জাহানারা বেগমের দিকে তাকিয়ে বলল। এবার হয়েছে? জাহানারা বেগম মনে মনে হাসলেও মুখে কাঠিন্য বিদ্যমান রেখে গম্ভীর স্বরে বললেন, হুম। এদিকে আর্যর কণ্ঠে সেই তুমির সম্বোধনের পরশে তৃষার হৃদযন্ত্রে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। ও স্তব্ধ হয়ে রইল ক্ষণকাল। সে চমকে আর্যর চোখের দিকে তাকালো। আর্যর সেই তপ্ত চোখে এখন আর শাসন নেই, আছে এক অদ্ভুত আত্মসমর্পণ। তৃষা নিঃশব্দে গ্লাসটা হাতে নিল। আর্যর আঙুলের ছোঁয়া যখন তৃষার হাতের তালুতে লাগলো, এক বিদ্যুৎ গতির শিহরণ বয়ে গেল দুজনের মাঝে। ধোঁয়াটে মেঘাচ্ছন্ন আকাশ। সকাল থেকেই বইছে কিঞ্চিৎ ঝড়ো হওয়া, তবে বৃষ্টির বালাই নেই কোথাও। তবে এই মেঘলা দিনেই ব্যতিব্যস্ত সমগ্র এহসান ভিলা। সিলেট থেকে আসা অতিথিদের পদচরণায় মুখরিত অঙ্গন। আর্যর মাতামহ কুলীন বংশের মানুষ। আর্যর বড় মামা মোজাম্মেল হক অত্যন্ত রাশভারী মানুষ। তার বড় ছেলে শাহরিয়ার ২৬ বছর বয়সী চৌকস যুবকটি পেশায় স্থপতি এবং ছোট মেয়ে অষ্টাদশী রাইসা সদ্য কলেজে পা দিয়েছে। মেঝ মামা মাজহারুল হকের ২ কন্যা। বড়জন যেমন রূপবতী, ছোটজন তেমনই দুরন্ত। দুজন পিঠে বোন হয়। বড় মেয়ে অহনার বয়স ২২ আর অরুর বয়স ২০। ছোট মামা মকবুল হোসেনের ৩ সন্তান এখনও শৈশবের গণ্ডি পেরোয়নি। অন্যদিকে আর্যর বড় খালার বিয়ে হয়েছে মৌলভীবাজারে। তার একমাত্র কন্যার বিবাহ হয়ে গেছে। ছোট খালা থাকেন সুনামগঞ্জে, যার ২ পুত্র এখনও বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পার হতে পারেনি। আজ এহসান ভিলার বৈঠকখানায় রূপলী তস্তরিতে চা নাস্তার পর্ব যখন তুঙ্গে, তখনই মূল প্রসঙ্গের অবতারণা করলেন বড় মামা মোজাম্মেল হক। মেজ মামা মাজহারুল হক আর মেজ মামি আসমা বেগম আজ বিশেষ এক প্রস্তাব নিয়ে এসেছেন। শাহরিয়ারের সাথে অহনার পরিণয় সূত্রের বন্ধন দৃঢ় করতেই তাদের এই তড়িঘড়ি আগমন। পারিবারিক এই মাঙ্গলিক অনুষ্ঠানের লগ্ন স্থির হয়েছে আগামী মাসে, আর এখন মাসের মাঝামাঝি বিদ্যমান। বৈঠকখানায় তখন চাঁদের হাট বসেছে। সিলেটি টানের কিঞ্চিত রেশ আর পারিবারিক আড্ডার গুঞ্জনে এহসান ভিলা আজ যেন উৎসবের রঙে রঙিন। মোজাম্মেল হক চায়ের কাপে চুমুক দিয়ে জাহানারা বেগমের দিকে তাকিয়ে গম্ভীর অথচ স্নেহ মাখা স্বরে বললেন, মাজহারুল হক পাশ থেকে সায় দিয়ে বললেন, একদম ঠিক। আমরাও চাই শুভ কাজটা দ্রুত সেরে ফেলতে। এই জন্যই বলছিলাম আপা, তুই যদি কালকেই আমাদের সাথে যাস তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। আমরাও তোর কথা বলে। আর এখন তো আরজও এসেছে। জাহানারা বেগম সম্মতিসূচক মাথা নাড়িয়ে বললেন, আচ্ছা বেশ, যাব না হয়। ঠিক সেই মুহূর্তেই রান্নাঘর থেকে বড় এক তস্তরিতে জুসের গ্লাস আর নাস্তা নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করল তৃষা। ওর ডান হাতটা এখনও পুরোপুরি শক্ত হয়নি, তবু চঞ্চল মনে বসার সবার সেবা করতে ও মরিয়া। বড়দের কথাই তাল মেলাতে মেলাতে ও মেজমামি আসমা বেগমের কাছাকাছি পৌঁছালো। আসমা বেগম তখন তার নতুন টাঙ্গাইল শাড়ির আঁচল ঠিক করতে ব্যস্ত ছিলেন। তৃষা ট্রেটা নামাতে গিয়ে হঠাৎ কার্পেটের কোণায় ওর পাটা একটু মুচকে গেল। টাল সামলাতে না পেরে হাতে ট্রেটা কিঞ্চিত হেলে পড়ল। তড়িৎ আর্তনাদে আসমা বেগম লাফিয়ে উঠলেন। স্ট্রবেরি জুসের কয়েক ফোঁটা টপ টপ করে ওনার দামি শাড়ির হাতায় আর বুকের কাছে লেপটে গেল। পুরো ঘর যেন এক মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। তৃষা ভেবাচাকা খেয়ে ট্রেটা টেবিলের ওপর রেখে জিভ কাটল। ওর মুখটা এক লহমায় পাংশুটে হয়ে গেল। অত্যন্ত দুঃখিত মামি, আমি আসলে ব্যালেন্স হারিয়ে ফেলেছিলাম। আসমা বেগম মুখটা বিকৃত করে শাড়ির ওপর হাত বুলিয়ে চিৎকার করে উঠলেন,
আসমা বেগমের এই কড়া কথাগুলো তীরের মতো তৃষার বুকে বিঁধল। ও নির্বাক দৃষ্টিতে চেয়ে আছে। ঠিক তখনই সিঁড়ি দিয়ে ধীর পায়ে নেমে এলো আর্য। ও সম্ভবত সবটাই শুনেছে। আর্যর মুখটা থমথমে, কিন্তু চোখের দৃষ্টি বড্ড শান্ত। ও সরাসরি তৃষার পাশে এসে দাঁড়ালো। তৃষার কাঁধে হাত রেখে অত্যন্ত গম্ভীর অথচ স্পষ্ট স্বরে আসমা বেগমের দিকে তাকিয়ে বলল, মামি, শাড়ির দাগ কিন্তু সাবানে উঠে যায়, কিন্তু মানুষের সম্মানবোধ একবার দাগি হলে তা আর ধোয়া যায় না। তৃষা আপনার শাড়িটা নষ্ট করতে চায়নি, ওটা স্রেফ একটা অ্যাক্সিডেন্ট ছিল। আর ও কতটা আনাড়ি বা কতটা দক্ষ সেটা বিচার করার জন্য ওর স্বামী হিসেবে আমি একাই যথেষ্ট। আপনারা এখানে মেহমান হয়ে এসেছেন, আনন্দ করতে এসেছেন। আশা করি ছোটখাটো বিষয়ে কটু কথা বলে এই সুন্দর পরিবেশ টানতে তো করবেন না। আর্য এবার তৃষার দিকে ফিরল। ওর কণ্ঠস্বরটা এবার একটু বেশি মোলায়েম। সবাইকে শুনিয়ে ও তৃষার উদ্দেশ্যে বলল, আর তৃষা, তুমি এখানে কেন? তোমাকে কিছু করতে বলা হয়েছে? যাও গিয়ে রেস্ট নাও। ইউ আর সিক অ্যান্ড ডোন্ট এভার থিঙ্ক ইউ আর অ্যালোন ইন দিস। আই এম রাইট হিয়ার উইথ ইউ অলওয়েজ। আর্যর বলিষ্ঠ উত্তর শুনে আসমা বেগম চুপসে গেলেন। বড় মামা মোজাম্মেল হক পরিস্থিতি সামাল দিতে বললেন, তৃষা বিস্ময় বিহ্বল নেত্রে আর্যর পানি চাইল। সে দৃষ্টিতে কৃতজ্ঞতার প্লাবন আর নির্ভরতার এক অবর্ণনীয় আবেশ মিলেমিশে একাকার। ও হয়তো ভাবতে পারেনি আর্যকে এভাবে সঙ্গ দিবে। অতঃপর আর্যর অভয়বাণী হৃদয় মেখে অবনত মস্তকে ধীর চরণে ও দুই তলার উদ্দেশ্যে প্রস্থান করল। সমগ্র মধ্যাহ্ন জুড়ে চলেছে বর্ষণের প্রবল দাপট। ধরিত্রী যেন এক অদ্ভুত প্রশান্তিতে অবগাহন করছে। সন্ধ্যা নামার কিছুকাল পরেই বৃষ্টির সেই উন্মত্ততা স্মিত হয়ে এলো। দুর্লগাত্র হতেই ছড়া অবিরল ধারা এখন মৃদু ঝিরঝিরে পবনে রূপ নিয়েছে। সেথায় এখন কেবল অলস মেঘের আনাগোনা। ভেজা পিচ ঢালা পথ আর গাছগাছালি ডগা থেকে টুপ করে ঝরে পড়া জলবিন্দুরা জানান দিচ্ছে এক পশলা ঝড়ের অবসান হয়েছে। শান্ত ধরণী এখন নিস্তব্ধতার চাদর মুড়ি দিয়ে রজনীর অপেক্ষায় প্রহর গুনছে। তৃষা ব্যালকনিতে বসে বৃষ্টিস্নাত পরিবেশ উপভোগে ব্যস্ত। ঝিরিঝিরি বাতাসর একগুচ্ছ কেশ নিয়ে অবাধ্য খেলায় মত্ত হয়েছে, আর সেগুলোই থামানোর ব্যর্থ চেষ্টা করছে ও। হঠাৎ পেছন থেকে ভেসে আসা পৌরুষ পদধ্বনিতে পিছনে ঘুরে তাকালো। আর্য ভেতরে ঢোকার আগে একবার দরজায় টোকা দিতে চেয়েছিল, কিন্তু তৃষা তাকাতেই ও সেটা না করে সরাসরি রুমে প্রবেশ করলো। তৃষা ওকে দেখে তৎক্ষণাৎ ভিতরে ঢুকতে গিয়ে আবারও হোঁচট খেয়ে পড়তে গেলে, তবে এবার আর পড়ল না। দ্রুত পদক্ষেপে আটকে ধরলেও জানালার শিকটা। আর্য এক ঝলক গম্ভীর দৃষ্টিতে তাকালো। তৃষার মনে হলো এই বুঝি বকবে লোকটা, কিন্তু এবার আর সেটা ঘটল না। বরঞ্চ আর্য ভরাট কণ্ঠে বলল, রেডি হয়ে নিন, আমরা বের হব। তৃষা অবাক হলো। এই বৃষ্টির মধ্যে কোথায় যাবে ওরা? ও প্রশ্নাত্মক দৃষ্টি মেলে বলল, কোথায় যাব? শপিংয়ে। মানে? আর্য তাকাতেই ও ফের আমতা আমতা করে বলল, না মানে এখন কেন? আমি বলছি তাই। আর এমনিতেও কাল সকালে জাফলংয়ের উদ্দেশ্যে রওনা হব আমরা। কেনাকাটা করার সময় পাবো না। তাছাড়া আপনার তো এনাফ ড্রেস নেই বোধ হয়। তৃষা ভ্রু গোটায়। পর্যাপ্ত পোশাক নেই মানে? এই তো সেদিনও এক গাদাখানিক পোশাক কিনে দিল আর্য ওকে, আবার এখনই? ও বিরোধিতা করতে গিয়ে বলে, আরে সেদিনই না কতগুলো শপিং করলাম, এখন আবার? তাকে কথা শেষ করতে দিল না আর্য। বেশ ধমকের স্বরে বলল, বড্ড বেশি কথা বলেন আপনি। রেডি হতে বলেছি, রেডি হয়ে নিন। তৃষা মুখ কাচুমাচু করে তাকায়। এবারের প্রতিবাদ করে না। আর্য আর কিছু না বলে রুম থেকে বের হতে উদ্যত হয়। প্রায় চলেই গিয়েছিল, দরজার চৌকাঠ পেরোবে। ঠিক তৎক্ষণাৎ তৃষা ওকে পিছু ডেকে বলে, এই যে শুনুন। আর্য ঘুরে তাকায়। টুইঙ্কেল কোথায়? না মানে ও যাবে না? না, বৃষ্টির ভেতর ওকে নেব না। মা, সে কি? কেন? ও আচ্ছা, বৃষ্টির জন্য তো। হুম। আচ্ছা। কথা শেষ করে আর্য যেই না বের হবে আবারও তৃষা ওকে ডাকলো। আচ্ছা শুনুন। আর্য ফের ঘুরে তাকায়।
ওকে না নিয়ে গেলে কান্নাকাটি করবে। না, ওর দাদির কাছে থাকবে। আপনি বলেছেন ওকে? হুম। আচ্ছা। আর্য এবার প্রস্থান প্রস্তুত, দ্রুত বের হয়েই গাড়ি বের করবে ও। কিন্তু ওই যে আবারও ডাকলো তৃষা ওকে। শুনুন না,